দীর্ঘ 14 বছর পর আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের রায়। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে মন্তব্য আমির খসরুর। বিএনপির আন্দোলনের ফসল বললেন রিজভী। আগামী 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে জানালেন আইন উপদেষ্টা। হাসিনাকে ফেরাতে দেয়া হচ্ছে চিঠি। এবং পুলিশের ওপর হামলা হলে নিজের বাড়ি নিজেকেই পাহারা দিতে হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ককটেল ছুড়লে ব্যবস্থা। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি খোশনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ আজ এ রায় ঘোষণা করেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপি জামাত সহ কয়েকজন ব্যক্তি আপিল বিভাগের কাছে আবেদন করেন। আজ দেশের সর্বোচ্চ আদালত সংবিধানে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়েছেন। এই ব্যবস্থা চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া পূর্বের নাকি জুলাই সনদে বর্ণিত কাঠামো অনুযায়ী হবে, তা পরবর্তী সংসদ নির্ধারণ করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। এ রায়ে আনন্দ প্রকাশ করেন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সবার আগে আপিল বিভাগে যাওয়া আবেদনকারীরা। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। রায়ের পর আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাত নিজেদের সন্তুষ্টির কথা জানায়। আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। 41 বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। 1996 সালে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। অথচ ক্ষমতায় আসার পর সেই দলটি তা বাতিলে মরিয়া হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ, যা নির্বাচন ব্যবস্থাকে গভীর সংকটে ফেলে দেয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল এক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘদিন বিএনপির আন্দোলনের ফসল হাইকোর্টের রায়ে প্রতিফলিত হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আগামী নির্বাচন সুসংহত করবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। সফলতা তো বটেই। এই তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে,
যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। রিজভী বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেনি বলেই নিষ্ঠুরতা দেখিয়েছেন। অন্যদিকে তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জন্মদিন পালন না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে তারা এটির আয়োজন করেছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত অধ্যাদেশ কার্যকরের পর নিম্ন আদালত সরকারের অধীনে থাকবে না, তবে আইনটি এখনই কার্যকর হচ্ছে না। উচ্চ আদালতের সচিবালয় কার্যকর হওয়ার পর তা গঠন হবে। আসিফ নজরুল আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণে ভারতকে চিঠি দেয়া হচ্ছে। ককটেল ছোড়া বা এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গতকাল ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়ায় ডিএমপি কমিশনার বলেন, ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশের মনোবলে আঘাত লেগেছে। এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকে নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে। যারা হয়রানি বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা, তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল, কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। সিরাজগঞ্জের চলন বিলে চলতি মৌসুমে শাকসবজির বাম্পার ফলন হয়েছে। কৃষি জমি ছাড়াও বাড়ির আঙিনা ও পুকুর পাড়েও হচ্ছে সবজি চাষ। এতে একদিকে যেমন পূরণ হচ্ছে পুষ্টি চাহিদা, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন চাষিরা। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। শস্য ও মৎস্য ভাণ্ডার ক্ষেত সিরাজগঞ্জের চলন বিলে চলতি বছর সবজির বাম্পার ফলন হয়েছে। ধান চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে শাকসবজির চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের জমি ছাড়াও পুকুর পাড় ও পতিত জমিতে হয়েছে সবজি চাষ। শীতের আগাম সবজিতে এবার ভালো লাভ হয়েছে বলে জানান চাষিরা। 2 বিঘা জমি আমি 1 লক্ষ টাকাতে লিয়া 2 মাস ধরে আবাদ করছি। যে পরিমাণে ফল আসছে তাতে আশা করা যায় যে আমি অনেক লাভবান হব। এটা দিয়ে আমাদের ভালোভাবে সংসার জীবন চলতেছে, বেকারত্ব দূর হচ্ছে, প্লাস ভালোভাবে সংসার জীবন করতেছি আমরা, প্লাস আমাদের এটা দেখে গ্রামের আশেপাশে আরও অনেক লোক এটা আবাদ করতেছে। এই এলাকার ছেলে মেয়ে এসে কাজ করে অনেক উপকৃত হচ্ছে। তারাস উপজেলা কৃষি অফিসার শমিষ্ঠা সেন গুপ্তা জানান, এবছর উপজেলার কৃষকদের শাকসবজি চাষে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছিল, যার ভালো ফলও মিলেছে। চলন বিলে যারা তারাস উপজেলা তারা তরুণ উদ্যোক্তারা আছে, এই কাজটা যদি করেন, আমি আশা করি এই কাজের মাধ্যমে তারা বিরাট একটা বাণিজ্যিকভাবে সফল হবে এবং তারা তাদের এটা পেশা হিসেবে ধরে। যদি নিরাপদ ফসল উৎপন্ন করে তাহলে তারা যেটা হচ্ছে বেকারত্ব যে বিশাল একটা সমস্যা সেখান থেকে সমাধান হবে।
পুরো চলনবিল এলাকায় ৩৫,০০০ পুকুরের মধ্যে প্রায় ৫,০০০ পুকুর পাড়ে শাকসবজির চাষাবাদ হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশনায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ABM মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুল ইসলাম সোহেল, জুয়েল হোসেন বাপ্পি, মেহেদি হাসান সহ অনেকে। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বন্দরে আমরা দিনব্যাপী কর্মসূচি পালন করব। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। তারপরে আমরা ডাস্টবিন স্থাপন করব। এরপরে আমরা আরও যে সকল কর্মসূচি আছে সেই সকল কর্মসূচিতে আমরা সবাই শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অংশগ্রহণ সবাই করবে। এরপরে প্রোগ্রাম আছে ডাস্টবিন স্থাপন, গরিবদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ, সারাদিনব্যাপী প্রোগ্রাম আছে। এগুলান আমরা পর্যায়ক্রমে হাসপাতাল থেকেই শুরু করলাম স্বাস্থ্য কমপ্লেক্স। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে জামালপুরের ইসলামপুরের জামিয়া হোসানিয়া আশরাফুল উলুম মাদ্রাসা কাচারিপাড়ায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের ছোট ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শরীফুল ইসলাম খান ফরহাদের পরামর্শে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাদ্য বিতরণে অংশ নেন ইসলামপুর সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, পনির আহমেদ সহ অন্যান্যরা। শরীয়তপুর ২, নড়িয়া ও সখীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের পক্ষে নড়িয়া উপজেলার ভোজেশ্বরে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি সালাউদ্দিন সোয়ালের নেতৃত্বে এই গণমিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি আবু সিদ্দিক গোরাপি সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও উঠান বৈঠক হয়েছে। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই উঠান বৈঠক করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুখলিসুর রহমান খান ইলিয়াস শাহীর সভাপতিত্বে ও ঢাকা জেলা ওলামাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান দেওয়ানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। সারা দেশের ন্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এরই ধারাবাহিকতায় রংপুরের তারাগঞ্জের খাদ্য গুদামে ধান ১০৭ মেট্রিক টন, চাল ৪,০২৩ মেট্রিক টন সংগ্রহের উদ্বোধনী করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ আজিজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা, মিলার ইকরামুল সহ আরও অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও গাছের চারা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব জেলা বিএনপির সদস্য ডাক্তার ইউনুস আলীর উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুখলিসুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ভুরুঙ্গমারী উপজেলা বিএনপির সদস্য কাজী নিজামুদ্দিন সহ অনেকে। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সাভার উপজেলার উত্তর কলমা এলাকায় দবির উদ্দিন ব্যাপারী পাবলিক স্কুল মাঠে এর আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সাভার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মোল্লা, দবির উদ্দিন ব্যাপারী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আরিফ আল হাসান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে ধরে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে টঙ্গীর গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী শামসুল হক আকদের পরিবার। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় সন্ত্রাসী কানা রতন, বিল্লাল দাউদ সহ কয়েকজন মিলে বাসার ভেতরে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাসায় থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলেও সন্ত্রাসীদের বাধার সম্মুখীন হন তারা। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীর স্ত্রী ফরিদা বেগম, তার পুত্রবধূ আফরোজা আক্তার সহ সংবাদকর্মীবৃন্দ। হবিগঞ্জের বানিয়াচংগে অর্ধশতাধিক দরিদ্র অসহায়দের মাঝে বিশ্ববিখ্যাত বিজ্ঞাপন সংস্থা বিবিএইচ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতুককর্ণপাড়া ঈদগাঁও বাজার এলাকায় এসব খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। সংস্থাটি মানবিক কর্মকাণ্ডের অংশ হিসাবে চাল, আটা, চিনি ও আলু সহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, সংস্থার স্থানীয় মার্কেটিং ম্যানেজার হেলাল মিয়া, রুহুল আমিন, এজিমুল মিয়া, আনোয়ার সর্দার, আজগর আলী, ইমরান মিয়া, ফয়সাল মিয়া, জাকারিয়া, নজরুল ইসলাম সহ অনেকে। তরুণ যুবকরা এটার উদ্যোগে যে এই গরিব অসহায় কত দরিদ্র মানুষদের পাশে দাঁড়াইছে, এর জন্য আমি মেম্বার হিসাবে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিবিএইচের পক্ষ থেকে আমাদের হেলাল মেরে এইগুলা তেল, চাল, ডাল, ময়দা, চিনি, আলু এগুলো আমরা বিতরণ করতে পারতেছি। বিবিএইচকে অনেক ধন্যবাদ জানাই যে আমি এই অনুষ্ঠান করে। মিরপুর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ফেয়ারের উদ্বোধন হয়েছে। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মেলা চলবে আগামী 22 নভেম্বর পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে আবাসন খাতের চাঁদাবাজি, দখলবাজি নির্মূল করা হবে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা হবে। এ সময় মিরপুর রিয়েল এস্টেট ফোরামের নেতৃবৃন্দ এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। রাজধানীর উত্তরায় উদ্বোধন হয়েছে দেশের প্রথম হায়াত প্লেস হোটেল। আন্তর্জাতিক চেইন হায়াত হোটেল কর্পোরেশন 85 রুমের এই আধুনিক হোটেলটি মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত হোটেলটিতে কিং টুইন ও রানওয়ে ভিউ সহ 8 ধরনের সুসজ্জিত রুম রয়েছে। অতিথিদের জন্য রয়েছে জিং রেস্তোরাঁ, দ্য মার্কেট, স্ন্যাক্স কর্নার ও রুফটপ জিং ফাইবার। এবার চট্টগ্রাম সংবাদ। শ্রীলঙ্কার নৌবাহিনীর 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী 27 থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয় নৌবাহিনীর বাদক দল কর্তৃক বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে চট্টগ্রাম ত্যাগ করেছে। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় এর অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়া এর নেতৃত্বে 29 জন কর্মকর্তা সহ সর্বমোট 150 জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক ফ্লিট রিভিউ শেষে জাহাজটি আগামী 5 ডিসেম্বর চট্টগ্রামে প্রত্যাবর্তন করবে। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
দীর্ঘ 14 বছর পর আবার ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের রায়। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে মন্তব্য আমির খসরুর। বিএনপির আন্দোলনের ফসল বললেন রিজভী। আগামী 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে জানালেন আইন উপদেষ্টা। হাসিনাকে ফেরাতে দেয়া হচ্ছে চিঠি। এবং পুলিশের ওপর হামলা হলে নিজের বাড়ি নিজেকেই পাহারা দিতে হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ককটেল ছুড়লে ব্যবস্থা। এশিয়া নিউজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।